আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। যদিও আমি বলছি যে আমি আশা করছি তোমরা সবাই ভালো, সুস্থ সবকিছু আছো, কিন্তু আমি জানি যে তুমি যেই ইউনিটেরই হও না কেন, সায়েন্স, আর্টস বা কমার্স যেটাই হও না কেন, তোমাদের অনেকেরই একটা সমস্যা কিন্তু একদম কমন। সেই জিনিসটা হচ্ছে তোমাদের আইসিটিতে সমস্যা। ভাইয়া আমি আমার ইউনিটের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছিলাম, আইসিটি নিয়ে তেমন মাথা ঘামানোর সময় পাই নাই। হঠাৎ করে এসে দেখি যে না, আইসিটি তো বেশ কিছু কঠিন জিনিসপত্র আছে, পরীক্ষার বাকি আর মাত্র কয়টা দিন, এখন আমি কিভাবে পড়বো? আমি জানি তোমাদের অনেকের কমন এই কনফিউশনগুলো আছে, এই কমন প্রশ্নগুলো আছে। তো চেষ্টা করব আজকের এই ক্লাসটাতে। আমি যুক্ত আছি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের আইসিটি রিলেটেড যে সাজেশন রিলেটেড যে সমস্যাগুলো, যে ভাইয়া কী পড়বো, কী বাদ দিব, কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবার সম্ভাবনা বেশি, সেটা একদম ধরে ধরে আমি তোমাদেরকে আজকের ক্লাসটাতে বা আজকের সাজেশনে বলতে চেষ্টা করব। অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই এইচএসসি 26 আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সটা, এবং এর পাশাপাশি হচ্ছে ইবিআই রিভিশন প্রোগ্রাম। এগুলো নিয়ে কথা বলবো। তার আগে চলো আমরা আমাদের মূল কন্টেন্টে চলে যাই। একদম প্রথমে আমি হচ্ছে তোমাদের বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে, তোমাদের বইয়ের যে 6টা চ্যাপ্টার, দীর্ঘদিন পরে ধরো ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো বেশ কিছু ভিন্নতা আগের বছরগুলো থেকে আছে। তবে 19 সালে হচ্ছে লাস্ট ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। আচ্ছা, তো দেখো এখানে আমি তোমাদের টপিকগুলোকে 5টা ভাগে ভাগ করেছি, মানে 3টা ভাগে ভাগ করেছি, সরি 3টা ভাগে ভাগ করেছি। এর মধ্যে যেগুলোতে দেখো হচ্ছে 5 স্টার, যেই টপিকগুলোতে 5 স্টার দেওয়া আছে, এখান থেকে নিশ্চিতভাবে 2টা সিকিউ আসবে। এখান থেকে নিশ্চিতভাবে 2টা সিকিউ আসবে। দেখো তাহলে তোমাদের যে তৃতীয় অধ্যায়, এটা মোটামুটি একটু সহজ, 5 নাম্বারটার চেয়ে। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা করে করে প্রশ্ন আসবে। প্রোগ্রামিং ভাষা, এখান থেকেও 2টা প্রশ্ন আসবে। তারপরে দেখো 2টা চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে 3 স্টার, এই যে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং, সেকেন্ড চ্যাপ্টার, এখান থেকেও খুবই ভালো সম্ভাবনা আছে 2টা প্রশ্ন আসার। কিন্তু এখন যেহেতু ফুল সিলেবাস, তো এখানে আসলে 1 বা 1.5টা প্রশ্ন আসবে। আমি ধরে নিচ্ছি যে 1 বা 2টা, আমি এখানে লিখে দিলাম 1 বা 2টা প্রশ্ন এখান থেকেও আসবে। ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর চ্যাপ্টারটা থেকেও আসবে হচ্ছে তোমার একটা প্রশ্ন। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল 6টা প্রশ্ন। কিন্তু আমরা এই দেখো এই 4টা চ্যাপ্টার থেকে তুমি 6টা প্রশ্ন নিশ্চিতভাবে কমন পেয়ে যাচ্ছ। তো দেখো ব্যাপারটা কি, তুমি যদি চাও যে তোমার সিলেবাস কাভার হয় নাই, তোমার অনেক কিছু তুমি জানো না, তোমার জন্য ভালো একটা অপশন হতে পারে তুমি হচ্ছে এই 4টা চ্যাপ্টার পড়ে যাও। এর মাঝখানে ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টারটা একটু তোমার কঠিন মনে হতে পারে, তো এই চ্যাপ্টার থেকে ধরো তোমাকে একটা বাদ দেওয়া লাগতে পারে, বাকি 6টার ভেতর থেকে তুমি এখানে 5টা লিখলে। আচ্ছা, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো সেকেন্ড চ্যাপ্টার থেকেও 2টা প্রশ্ন চলে আসলো, তখন তোমার হাতে আসলে অপশন থাকবে 7। আচ্ছা, আর দেখো 2টা চ্যাপ্টার আছে 1 স্টার টপিক, এগুলোর মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাস্ট চ্যাপ্টার, এখান থেকে আসবে একটা প্রশ্ন। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এই চ্যাপ্টারটা থেকেও একটা প্রশ্ন আসবে। এখন আমি তোমাদেরকে বলি, তোমরা যারা কোনো মতে এ প্লাস পাইলেই চলবে, তাদের জন্য কোনো সমস্যা নেই। তুমি চাইলে এই যে এই চ্যাপ্টারগুলো পড়ে যেতে পারো, 2, 3, 4, 5। যাদের কোনো মতে এ প্লাস পাইলেই চলবে, তারা এই চ্যাপ্টারগুলো পড়ে গেলেই খুবই যথেষ্ট, যথেষ্টের চাইতেও বেশি আর কি। আর যারা খুবই এক্সট্রিমলি ভালো রেজাল্ট করতে চাও, বোর্ডে পজিশন করতে চাও, তাদের জন্য আসলে 1 আর 6 এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, আমি আসলে কোনো মতে না, তুমি 2, 3, 4, 5 এই চ্যাপ্টারগুলো পড়লে কোনো মতে না, সত্যি বলতে কি এখান থেকে তুমি বেশ ভালো রেজাল্ট করবা। এখন আমি একটু এমসিকিউ এর কথা বলি। ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশ কিছু সব চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ আসবে, আমি এটাই বলবো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো কি, এখান থেকে কিন্তু অনেকগুলো কি বলে জ্ঞানমূলকের এমসিকিউ আসবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্নের এমসিকিউ আসবে। এর পাশাপাশি এইটার কি ব্যবহার, ওইটার কি রকম ব্যবহার, ওই একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের, ফর এক্সাম্পল আমি তোমাকে বলি হচ্ছে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স, এরকম একটা সিচুয়েশন ধরো তোমাকে দাঁড়া করাইলো, এর মাঝখানে কম্প্যারিজন, এখান থেকে কিন্তু প্রয়োগ বা উচ্চতর দক্ষতারও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এই চ্যাপ্টার থেকে বেশ কিছু আসবে হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। একই সাথে এখানে যেহেতু সুযোগ আছে, এখান থেকে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নও আসতে পারে। সেকেন্ড চ্যাপ্টার, সেখান থেকে তুলনামূলক আরেকটু অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবার সম্ভাবনা বেশি। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এখান থেকে তো তুমি বুঝতেই পারছো যে প্রয়োগমূলক প্রশ্ন বেশি আসবে, তোমাকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে দিবে এবং কিছু ডিভাইস নিয়ে নাম জিজ্ঞেস করতে পারে যে এটার কি ফাংশন, ওটা কিভাবে চলে। চতুর্থ অধ্যায় কিছু তোমাকে ট্যাগের নাম দিতে পারে, ট্যাগের ফাংশন দিতে পারে, বা ট্যাগের অ্যাট্রিবিউট ভ্যালু বা অ্যাট্রিবিউট নেম, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে।
পঞ্চম অধ্যায় ভ্যাস্ট একটা এরিয়া, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখান থেকে যেরকম জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ঠিক একই রকমভাবে ধরো ফর এক্সাম্পল তোমাকে বলে দিল যে লুপ কি, মানে এমসিকিউর জন্য, তো বেশ কিছু অপশনের ভিতর থেকে তোমাকে এরকম কনফিউজিং কিছু উত্তর দেওয়া থাকবে। লাস্ট চ্যাপ্টার থেকে তুলনামূলকভাবে এমসিকিউ কমই আসবে, কিন্তু এখান থেকেও মানে সিকিউর সাথে সিমিলারিটি দেখে বেশ কিছু এমসিকিউ এখান থেকেও আসতে পারে। সবগুলোতেই বললাম বেশ কিছু এমসিকিউ, আসলে এমসিকিউর জন্য তার কোনো সাজেশন নাই, জাস্ট টাইপটা আমি একটু বলে দিলাম। এখন চল আমরা একটু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কথা বলবো যে এখানে এই চ্যাপ্টারে সিকিউ কোন কোন জায়গা থেকে আসতে পারে। চ্যাপ্টার ওয়ানের তুমি জ্ঞানমূলকের জন্য কি কি সংজ্ঞা তুমি দেখে যাবা। সবার আগে দেখবা যে হচ্ছে ই লার্নিং কি, এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। ই লার্নিং কি, ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা নিউরাল নেট, আচ্ছা এটা ওলট পালট হয়ে গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আর নিউরাল নেট। এই নিউরাল নেট জিনিসটা একটু নতুন মনে হতে পারে, নিউরাল নেটটা একটু দেখে যেও। আর এই ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এখান থেকে প্রশ্ন আসবার সম্ভাবনা বেশি, কারণ তুমি জানো যে রিসেন্টলি কিন্তু এআই এর একটা সার্চ চলতেছে। রোবোটিক্স কি, মহাকাশ অভিযান কি, এটা ভালো প্রশ্ন না, কিন্তু ইতোপূর্বে বেশ কয়েকবার এই প্রশ্ন আসছে। ক্যাড কি, এটা দেখো বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স, এটা শুধু ক নাম্বারের জন্য না, এটা এমসিকিউ এর জন্য, এগুলোর ভিতরে তফাৎটা একটু ক্লিয়ার হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ন্যানো টেকনোলজি কি, এই দুটার মধ্যে কম্পেয়ার করে গ এবং ঘ নাম্বারেরও প্রশ্ন আসতে পারে, এটা আমি লিখে দিয়েছি পরে। আচ্ছা, আর দেখো পাইরেসি কি, প্লেজারিজম কি আর হ্যাকিং কি, এই তিনটা জিনিসও একটু জেনে নিও। খ নাম্বারের জন্য দেখো এখানে প্রশ্ন তুলনামূলকভাবে কম। কানেক্টিভিটি কি বা বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করো। কানেক্টিভিটি বলতে কি বুঝো, বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন। বা হচ্ছে গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝো, এরকম। 2 নম্বরে দেখো আসতে পারে কি, ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করো। ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করো, ডিরেক্ট এভাবে তোমাকে দিতে পারে, কিংবা তোমাকে আরেকটু ঘুরায় বলতে পারে যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং শেখা যায়, ব্যাখ্যা করো। এই বিশেষ প্রযুক্তিটা কি, ভার্চুয়াল রিয়েলিটি। বা সিমুলেটর মডেলিং এর মাধ্যমে প্রশিক্ষণ কিভাবে গ্রহণ করা যায়, ব্যাখ্যা করো। এই যে সিমুলেটর মডেলিং, এগুলো কিন্তু সবগুলো কিছু কি রিলেটেড কিওয়ার্ড, ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড কিওয়ার্ড। আচ্ছা, তৃতীয়ত দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কি, ব্যাখ্যা করো। এটা তোমাকে ডিরেক্ট বলতে পারে, আবার তোমাকে বলতে পারে কোন প্রযুক্তিতে কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, ব্যাখ্যা করো। বা তোমাকে বলা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি এক্সপার্ট সিস্টেম, ব্যাখ্যা করো। সব কিছু কিন্তু একই জিনিস আসলে। আবার ড্রাইভারবিহীন গাড়ি বা যন্ত্রের সাহায্যে সার্জারি, ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের ব্যবহার, এগুলো ব্যাখ্যা করো। এই সব কিছু কিন্তু ভাইয়া দেখো এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য, ব্যাখ্যা করে। এটা আগে একবার এসেছিল, এটা সেম ভাবে এটা ঘ নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা চলো গ এবং ঘ রিলেটেড কিছু প্রশ্ন দেখি। গ এবং ঘ এর জন্য প্রশিক্ষণে ব্যবহৃত, তোমাকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপকের প্রেক্ষিতে আর কি। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি বা ভার্চুয়াল রিয়েলিটি এর গুরুত্ব ব্যাখ্যা করো, দিতে পারে। স্বয়ংক্রিয় প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্সের ভূমিকা ব্যাখ্যা করো, কিংবা তোমাকে বলতে পারে প্রভাব ব্যাখ্যা করো। শনাক্তকরণ কি বলতো, শনাক্তকরণ হচ্ছে বায়োমেট্রিক্স, বা তোমাকে স্পেসিফাই করে দিতে পারে ফিঙ্গারপ্রিন্ট বা ভয়েস রিকগনিশন, বা তোমাকে বলতে পারে ডিএনএ কি বলে, ওটা কি জানি কি বলে, ভুলে গেলাম আমি। আচ্ছা যাই হোক, ডিএনএ দিয়ে কিছু একটা করতে হয়। আচ্ছা, রেটিনা স্ক্যান প্রযুক্তি এর গুরুত্ব ব্যাখ্যা করো। বা তোমাকে এত মানে স্পেসিফিক না করে তোমাকে বললো যে যেসব কমন বায়োমেট্রিক্স প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো সম্পর্কে ব্যাখ্যা করো। বা ফিঙ্গারপ্রিন্ট নাকি রেটিনা স্ক্যান, ভয়েস বা এই যে এটা আগের প্রশ্ন, ভেঙে গেছে কেন এরকম। ফিঙ্গারপ্রিন্ট নাকি রেটিনা স্ক্যান নাকি ভয়েস রিকগনিশন, তোমাকে ধরো উদ্দীপকে দুইটা সিচুয়েশন দেওয়া থাকবে, একটা ধরো ফিঙ্গারপ্রিন্ট আর একটা মনে করো ভয়েস রিকগনিশন। তোমাকে এখন তুলনা করতে বলবে যে এটা ঘ নাম্বারের জন্য যে কোনটা বেশি ভালো। বা ধরো তোমাকে ভয়েস রিকগনিশন না বলছো, তোমাকে ফিঙ্গারপ্রিন্ট নাকি হচ্ছে রেটিনা স্ক্যান, কোনটা সুবিধাজনক। তো তখন তোমাকে বলা লাগতে পারে যে এটাতে খরচ কম, এটাতে সময় কম লাগে, এটাতে ঝামেলা কম, এটা হচ্ছে সবখানে অ্যাভেলেবল, এখানে বেশি মানুষ ব্যবহার করতে পারে, এরকম তোমাকে নানান লজিক দিয়ে বোঝাতে হবে। বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজি এর ব্যবহার বর্ণনা করো। বিভিন্ন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বর্ণনা করো। বায়ো ইনফরমেটিক্স এর গুরুত্ব ব্যাখ্যা করো। বা বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর, এটা যে একটা আরেকটা রকে না, এটা হবে একে, এটা যে একজন আরেকজনের পরিপূরক, সেই সম্পর্কটাও ব্যাখ্যা করা লাগতে পারে। মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে আসলে তুমি চাইলে হয়তো খুবই ভালো যদি না লেখো, তুমি সিকিউতে 10-এ 10 তুলতে পারবে না, কিন্তু তোমাকে কিন্তু সিকিউতে 10-এ 10 তোলার মতো জায়গা আছে। দেখো এই যে এই চ্যাপ্টারগুলোতে তুমি সিকিউতে কি হয়েছে, আচ্ছা এই চ্যাপ্টারগুলোতে তুমি সিকিউতে 10-এ 10 তুলতে পারবে। আমি একটু মার্ক করে দিই। ফর এক্সাম্পল চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার থেকে আরামসে সিকিউতে 10-এ 10 উঠবে।
চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এগুলো একদম আরামসে উঠবে। চাইলে চ্যাপ্টার 6 থেকেও 10-এ 10 তোলা সম্ভব। তো যারা 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার যারা সুন্দর মতো করে পড়বা, তারা আসলে সিকিউতে চাইলে 50-এ 50ও তুলে ফেলতে পারো। দেখো তোমার সিকিউতে উঠে যাবে 50-এ 50, বা আমি এত অ্যাম্বিশাস না হই, ঠিক আছে, এত অ্যাম্বিশাসও না হইলাম, আমি সিকিউতে তুললাম 45, আমি সিকিউতে তুললাম 45, ঠিক আছে। তুমি কিসে পাচ্ছ, কি বলে, সৃজনশীল, প্র্যাকটিক্যালে তুমি কত পাচ্ছ, 45 আর 25 কত, আমি হিসাবে ভালো না, মনে হয় 70 হয়, 70 হয় তো হয় আসলে। আচ্ছা 40, 50, 60, 70, আসলেই দেখি 70 হয়ে গেছে। আর তোমার এমসিকিউতে 10 হলেই হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো যে আইসিটির ডিলটা কত ইজি? যদি তুমি এই 3টা চ্যাপ্টার পারো, যদি তুমি এই 3টা চ্যাপ্টার পারো, আইসিটি তোমার কাছে ডাল ভাত, ডাল ভাতও না বাবা, পানি ভাত। কেন? তোমাকে এমসিকিউতে তুমি 10 তুলতে পারবে না, চোখ বন্ধ করে লাগালে 10 উঠবে না? উঠবে। তোমাকে আমি এত প্রেশার না দিই সিকিউ এর জন্য, বলবা যে ভাইয়া সিকিউতে 45 তুলবো, না দরকার নেই। আমি তোমাকে চিত্রটা আরেকটু সহজ করে দিই। তুমি এমসিকিউতে কত তুলবা? এমসিকিউতে তুমি 17 তুলতে পারবা? এমসিকিউতে তো 17 তোলা সম্ভব, মানে 8টা ভুল হবে, 8টা ভুল হবে আর 16টা ঠিক হবে, মানে 17টা ঠিক হবে। তাহলে 3টার মধ্যে 2টা করে যদি তুমি পারো, তাহলে তুমি পাবা হচ্ছে 17, তুমি পাবা হচ্ছে 17। আমি আসলে 17 নিয়ে একটা মুশকিলে পড়ছি, আমি হিসাব নিকাশে ভালো না, আমি জানি না এখানে কত আসবে। 7, 5, 12 আর এখানে 38 মনে হয় পাইতে হবে, 38। তুমি এখন বলো তো, তুমি সিকিউ থেকে 38 তুলতে পারবা না? আমার ধারণা তুমি তুলতে পারবা। আমার কি হিসাব ভুল হয়েছে? ভুল হলে ভাইয়া মাফ করে দিও, আমি হিসাব নিকাশে ভালো না, যাই হোক। আচ্ছা আমি আবার একটু বলি, দেখো আইসিটিতে একদম সত্যি কথা বলতে কি, রিসেন্ট টাইমে না, একদম লাস্ট বছরের কথাই বলি, লাস্ট টাইমে কিন্তু সিকিউ কঠিন হয় নাই, লাস্ট টাইমে কিন্তু সিকিউ এর জায়গাতে কঠিন হয়েছে হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ একটা বড় ডিল হইতে পারে। তো এমসিকিউ কোন চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ আসবে আমি তো তোমাকে বললাম, আর টপিক এরিয়াগুলো আমি ভেতরেই বলে দিচ্ছি যে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তো এমসিকিউর জন্য জায়গাগুলো হচ্ছে কমন। এখন এমসিকিউ পড়ার জন্য তুমি কি করবা? প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা গাইড বই থেকে তুমি নিয়ে প্র্যাকটিস স্টার্ট করে ফেলো। এখন আমি একটু আইসিটির ব্যাপারে বলি। তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার আইসিটির প্রিপারেশনের অবস্থা ভালো না, কিংবা আমার আইসিটি একটা রিভিশন করা দরকার, ফার্স্ট ইয়ারে পড়ছি আর তারপরে আর পড়া হয় নাই, তুমি অবশ্যই এনরোল করতে পারো আমাদের এইচএসসি 26-এর ইবিআই রিভিশন প্রোগ্রামে। এখানে ইংলিশ, বাংলা এবং আইসিটির জন্য অল্প ক্লাসের মধ্যে তোমাকে তোমার সময় একদম নষ্ট না করে যতটুকু তোমার দরকার এরকম সময় তোমার থেকে নিয়ে আমরা রিভিশন করিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এখানে তুমি হচ্ছে অ্যানালাইসিসের একটা রোড ম্যাপ পাচ্ছ, প্রত্যেক সাবজেক্টের জন্য 30টারও বেশি টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ, ডিসকাশন, মেন্টরশিপ, এগুলো তো আছেই। তুমি তারপরে আমাদের থেকে কিউএনএ যে সমৃদ্ধ বাংলা দ্বিতীয় পত্র, এটার ইবুক পাচ্ছ, কিউএনএ কম্বাইন ইংলিশের ইবুক পাচ্ছ, আবার কিউএনএ যে আইসিটি নোটস, যেখানে একদম গোছায় মানে অল্প পেজের মধ্যেও, পেজটাও কিন্তু দেখো অনেক বেশি না, আমি যদি ভুল না করি এটা বোধহয় 150 পেজ বা অ্যারাউন্ড এরকম কোনো একটা নাম্বার। তো সেখানে তোমাকে অল্প কথার মধ্যে তোমাকে গোছায় দেওয়া হচ্ছে প্রিপারেশনটা। তো আমার মনে হয় যাদের আইসিটিতে সমস্যা আছে তোমরা এটা করতে পারো। আর ভাইয়া যদি, আচ্ছা তুমি আরেকটা জিনিস বলি, আইসিটিতে দেখো আমাদের যে আগে যে লিমিটেশনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখন অনেক কিছু কাভার আপ করে উঠছি। দেখো আমাদের আইসিটি পড়াইছে কে, এই কোর্সে দেখো তানভীর স্যার, বস লেভেলের একজন মানুষ। সো তোমার আইসিটি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না যদি তুমি আমাদের ইভিআই রিভিশন প্রোগ্রাম থেকে ক্লাসগুলো একটু করে ফেলো টাইম নিয়ে। আর ভাইয়া তোমার যদি মনে হয় যে না আমার আইসিটি না, আমার সব সাবজেক্টে ভাইয়া সমস্যা, আমার বাংলা ইংলিশ আইসিটি দিয়ে হবে না, আমার কোথাও কোনো কনসেপ্টও ক্লিয়ার নাই, আমার এখন লাস্ট মোমেন্টে একটু একদম সুন্দর করে পড়া দরকার, তুমি কি করবা? তুমি এনরোল করে ফেলো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটায়, এইচএসসি 26 আর্টস রিভাইভ। যদি তোমার পড়াশোনার অবস্থা এতদিন খারাপও থাকে, তুমি যদি অর্ধেক তোমার পড়াশোনা মাটি চাপাও দিয়ে ফেলো, তোমাকে আবার সেই জায়গা থেকে তুলে আনার দায়িত্ব থাকবে এই কোর্সে। সো আমার মনে হয় যে তুমি এখান থেকে রিকভার করে ফেলতে পারবা। এখানে তুমি 800টারও বেশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের উপরে। আর কি, তুমি এখানে 150টার বেশি এক্সাম দিতে পারছো। প্রতিদিন যদি তুমি কয়েকটা করে এক্সাম দাও তাহলেই তোমার প্রিপারেশন আসলে কাভার হয়ে যাবে। টপিক থেকে সরে যাচ্ছি কারণ আমি আবার ফেরত যাই, চলো যেটা বলছিলাম। তাহলে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তো কথাবার্তা বললাম, এখানে সিকিউতে 10 আউট অফ 10 তোলাটা টাফ, বাট সেকেন্ড চ্যাপ্টারে আরেকটু ইজি। চলো আমরা দেখি। এখানে জ্ঞানমূলকের জন্য মনে রাখবা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি আর কমিউনিকেশন সিস্টেম কি, এই দুইটার মধ্যে তফাৎটা কি সেটাও একটু জেনে নিও অনুধাবনের জন্য। ব্যান্ডউইথ কি, ব্রডব্যান্ড কি, ডেটা কমিউনিকেশন মোড কি আর ডেটা কমিউনিকেশন মেথড কি, এটা পরীক্ষায় কনফার্ম আসবে, এটা খ নাম্বারের জন্য কনফার্ম আসবে। আচ্ছা, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, মাইক্রোওয়েভ কি, ইনফ্রারেড কি, ব্লুটুথ কি, আর পিকোনেট কি, আর হচ্ছে ওয়াইম্যাক্স কি। ওয়াইফাই কি, এটাও একটু দেখেছে, ও ওয়াইম্যাক্স আগে আসছে, সো ওয়াইফাই যদি আসে।
আচ্ছা, আর কম্পিউটার নেটওয়ার্ক কি? এটা একদম বেসিক একটা কোয়েশ্চেন এবং এটা পরীক্ষায় আসে। কম্পিউটার নেটওয়ার্ক কি? এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। সো এই দেখো এই চ্যাপ্টার থেকে আসলে কঠিন কিছু নাই, নতুন কিছু নাই, একদম বেসিক জিনিসপত্র। আমার মনে হয় তুমি পড়লে এখান থেকে জ্ঞানমূলক আটকাবে না। আর একটু দেখো ল্যান প্যান ম্যান ওয়ান আর ওয়ামান এটা কি, এগুলো একটু দেখে যাও। ল্যান প্যান ম্যান ওয়ান এগুলো তো একদম কমন হিসেবে দেখো, আর ডাব্লিউ ম্যান এটাও একটু দেখে নিও। পিয়ার টু পিয়ার এটা কি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং কি, আর হচ্ছে রোমিং কি, মোডেম, মডুলেশন কি, ডিমডুলেশন কি, সুইচ কি, রাউটার কি, গেটওয়ে কি, এনআইসি কি, আর টপোলজি কি, ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে মডুলেশন ডিমডুলেশন এটাও খুব ইম্পর্টেন্ট। খ নাম্বারে দেখো এখান থেকে তোমাকে প্রশ্ন আসবে যে 5000 MBPS মানে কি, বা তোমাকে দিবে 5000 MBPS মানে কি। এই বি আর বি এর তফাৎটা একটু জেনে যেও। বি আর স্মল বি আর ক্যাপিটাল বি এর তফাৎটা কি তোমরা জানো? একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে বাইট। আশা করি জিনিসটা জানো। আচ্ছা, তোমাকে পরীক্ষায় ফর এক্সাম্পল বললো যে 9600 BPS বলতে কি বুঝো? আশা করি এক্সপ্লেন করতে পারবে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। কিবোর্ড থেকে কম্পিউটারে আমরা যদি ডেটা ট্রান্সফার করতে চাই বা ডেটা স্থানান্তর করতে চাই, সেটার ব্যান্ডউইথ কি সেটা বুঝিয়ে রাখো। ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। এই যে ইন্টারনেটের যে স্পিড, তুমি কোন কোন মিডিয়াম ইউজ করতেছো, কোন কোন যন্ত্র ইউজ করতেছো, এগুলোর উপরে নির্ভর করে, এটা তোমাকে এক্সপ্লেন করে বলতে হবে। ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক, বা মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস বা ডেটার ব্লক আকারে স্থানান্তর পদ্ধতি ব্যাখ্যা করো। সিনক্রোনাস থেকে আরও প্রশ্ন আসতে পারে, বললো যে ফর এক্সাম্পল সিনক্রোনাস ব্যয়বহুল বা অ্যাসিনক্রোনাস সময় সাপেক্ষ, কেন ব্যাখ্যা করো। বা বললো যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকগুলো আসতে পারে। সো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এইগুলোর ভিতরে তফাৎগুলো একটু মাথায় রেখো। আরও কি, ডেটা আদান প্রদান একই সাথে কি, একই সাথে হচ্ছে ফুল ডুপ্লেক্স, এই পদ্ধতিটা ব্যাখ্যা করো। বা ফুল ডুপ্লেক্স পদ্ধতিটা হাফ ডুপ্লেক্সের চেয়ে উন্নত বা সিমপ্লেক্সের চেয়ে উন্নত, ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন আসবে। মোবাইলের বা ওয়াকি টকির যে ডেটা ট্রান্সমিশন মেথড না, এইটা ব্যাখ্যা করো। আবার বললো যে ওয়াকি টকিতে যুগপৎ কথা বলা যায় না কেন। যুগপৎ কথা বলা যায় না কেন, কারণ হচ্ছে এটা একদিকে যায়, আবার এটা একদিকে আনা যায় না। এটা ওয়াকি টকিটা যুগপৎ যায় না কেন, কারণ এটা হচ্ছে একটা কি মেথড, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স একটা মোড। বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত বা নন মেটালিক কেবল বা আলোর গতিতে ডেটা স্থানান্তরের মাধ্যম ব্যাখ্যা করো। বা অপটিক্যাল ফাইবার ব্যান্ডউইথ ব্যাখ্যা করো, কিংবা বললো অপটিক্যাল ফাইবার ইএমআই মুক্ত কেন, বা আলোর গতিতে ডেটা স্থানান্তর, ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম ব্যাখ্যা করো, নেটওয়ার্ক ব্যাকবোন ব্যাখ্যা করো, আলোক রশ্মি পরিবাহী তার বা লস ছাড়া বা সবচেয়ে নিরাপদ মাধ্যম ব্যাখ্যা করো। দেখো সব কিন্তু একরকম কোয়েশ্চেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন নিশ্চিতভাবে আসবে। আরও আগাই, স্যাটেলাইট ওয়েভ কি ব্যাখ্যা করো, বা ওয়্যারলেস কমিউনিকেশন বা কাছাকাছি দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফারের মাধ্যমটা ব্যাখ্যা করো। IEEE 802.16 অথবা ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো, বা ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা কি সেটা ব্যাখ্যা করো। এগুলো কিন্তু প্রত্যেকটার জন্য জেনে যেও, এটা এমসিকিউ আসবে, এগুলো কিন্তু এমসিকিউ আসবে, সবগুলোর জন্য জেনে যেও, এগুলো সবগুলোর জন্য জেনে যেও। আচ্ছা, মোবাইলের সেল নেটওয়ার্ক ষড়ভুজ আকৃতির ব্যাখ্যা করো। ষড়ভুজ আকৃতির সেল নেটওয়ার্ক কোনটা, প্রত্যেকটা নেটওয়ার্কের টাইপগুলো একটু জেনে যেও। বা নেটওয়ার্ক প্রোটোকল ব্যাখ্যা করো। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন, মালিকানার ভিত্তিতে, এটা কিন্তু মালিকানার ভিত্তিতে মনে রাখো, নেটওয়ার্ক ধরন বা কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি, বা ল্যান প্যান ম্যান ওয়ানের পার্থক্য কি, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। সো এখান থেকে কিন্তু অনুধাবনে আসার মতো অনেক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। আরও দেখো, উৎস ও গন্তব্যে একই যন্ত্রের ভিন্ন কাজ, বলো তো একই যন্ত্রের ভিন্ন কাজ কোনটা, জেনে যাও। পাশাপাশি আমি তোমাকে আগেই বললাম যে এমসিকিউ মানে জ্ঞানমূলকের জন্য কিন্তু মডুলেশন আর ডিমডুলেশন এই দুইটা জিনিস একটু জেনে যাও, মডুলেশন আর ডিমডুলেশন। আচ্ছা, ডেটা কমিউনিকেশনে প্রেরক প্রাপকের যন্ত্রটি ব্যাখ্যা করো। বা হাব আর সুইচের মধ্যে তুলনা করতে বলতে পারে, গেটওয়ে আর রাউটারের মধ্যেও তোমাকে তুলনা করতে বলতে পারে। এটা ঘ নাম্বারের জন্যও খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু হাব সুইচটা একটু দেখো। টপোলজি ব্যাখ্যা করো, যে কোনো একটা টপোলজি বা টি টপোলজি সবাই সবার সাথে যুক্ত থাকে, বা এরকম যে কোনো বা টি বা যে টপোলজিতে সবাই সবার সাথে যুক্ত থাকে, বা দ্রুতগতির টপোলজি ব্যাখ্যা করো। তোমাকে স্পেসিফিক করে দিচ্ছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে পারলে 1 নাম্বার, আর ব্যাখ্যা করতে পারলে আর 1 নাম্বার। ক্লাউড কম্পিউটিং কি ব্যাখ্যা করো, সুবিধাটা কি সেটা বলো, ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয় ব্যাখ্যা করো, নিরাপত্তা তুলনামূলক কম যে কম্পিউটিংয়ে সেটা ব্যাখ্যা করো। ঘ নাম্বারটা চলো আমরা একটু দেখি।
ফাইবার অপটিক কেবল বা টুইস্ট ঘ নাম্বারেও ভালোই প্রশ্ন। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, চ্যাপ্টারটা দেখো অনেক বড়, এই চ্যাপ্টার থেকে অনেক অনেক প্রশ্ন। ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা কোএক্সিয়াল কেবল, এগুলোর ভিতরে যে কোনো একটা তোমাকে তুলনা করতে দিতে পারে, যে তোমাকে উদ্দীপকে দেওয়া আছে যে একটা হচ্ছে প্যাঁচানো প্যাঁচানো, একটা হচ্ছে প্যাঁচানো প্যাঁচানো, বা একটা হচ্ছে ইউ আকৃতিতে বাঁকানো যায় না, মনে করো একটা এরকম বলা আছে যে এটা ইউ আকৃতিতে বাঁকানো যায় না, তো এরকম তোমাকে তারপরে বললো যে এইটা আর এইটার মধ্যে কোনটা এই কাজের জন্য ভালো হবে ব্যাখ্যা করো, এরকম তোমাকে বলা হতে পারে ঘ নাম্বারের জন্য। গতে বলবে যে যেইটা ইউ আকৃতিতে বাঁকানো যায় না সেটার কি কি বৈশিষ্ট্য আছে উল্লেখ করো। আচ্ছা, তো তোমাকে বললো ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল আর কোএক্সিয়াল কেবলের গঠন আর সেগুলোর ব্যবহার বর্ণনা করতে হতে পারে, এই যে কোনো দুইটা কেবলের মধ্যে তুলনা করতে দিতে পারে, আর তার মাধ্যম আর তার বিহীন মাধ্যমে তুলনা দিতে পারে। রেডিও ওয়েভ, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ এগুলোর ব্যাখ্যা এবং তুলনা করা লাগতে পারে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের মোডের বর্ণনা এবং তুলনা করতে হতে পারে। ব্রডকাস্ট বা টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করতে হতে পারে। মেথড বর্ণনা করতে হতে পারে। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস মেথডের মধ্যে কোনটা বেশি দক্ষ সেটার গাণিতিক তুলনা, এটা একটু দেখো, এটা বেশ কয়েকবার আসছে, বেশ ট্রিকি একটা কোশ্চেন গাণিতিক তুলনাটা। আবার দেখো এখানে মোবাইলের প্রজন্মের কথা বলে দিতে পারে, এটাও বেশ ট্রিকি, এটা একটু টাফ, আমার তো মনে থাকতো না একদম আমি যখন স্টুডেন্ট ছিলাম। চতুর্থ আর পঞ্চম প্রজন্মের মোবাইল, তোমাকে একটা বৈশিষ্ট্য বলো যে এই মোবাইলের বৈশিষ্ট্য হচ্ছে এই, আর এই মোবাইলটার বৈশিষ্ট্য হচ্ছে এই। এখন তোমাকে বলবে এইগুলা কোন প্রজন্মের, চিহ্নিত করো, চিহ্নিত করে তুলনা করো। তো চতুর্থ আর পঞ্চম প্রজন্মের মোবাইলের সুবিধা বিবৃত করো বা বর্ণনা করো, আর বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনের মধ্যে তুলনা করো, মানে কোন ফোনটা ব্যবহার করা বেশি সুবিধাজনক সেটা বর্ণনা করতে বলতে হতে পারে। ল্যান, ব্যান, ম্যান, ওয়ান এগুলো ব্যাখ্যা করো, তুলনা করো। ব্লুটুথ আর ওয়াইফাই যে প্রযুক্তি সেটা বর্ণনা করো। ব্লুটুথ প্রযুক্তি আর ওয়াইফাই প্রযুক্তি তোমাকে বর্ণনা করা লাগতে পারে যে কোনোটা, বা ওয়াইম্যাক্সের সাথে তোমাকে ওয়াইফাই তুলনা করতে দিতে পারে, বা অধিক দূরত্বে ব্লুটুথ কেন কার্যকারিতা হারায় সেটা ব্যাখ্যা করা লাগতে পারে, ওয়াইম্যাক্সের যৌক্তিকতা বলা লাগতে পারে, কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা বর্ণনা করতে হতে পারে। হাব আর সুইচ এগুলোর তুলনা বলছিলাম খ নাম্বারের জন্য পড়তে, আর এগুলোর কি কি কাজ এটা এখানে পড়ো। গেটওয়ে আর সুইচেরও তুলনা এখানে লাগতে পারে ঘ নাম্বারের জন্য। টপোলজি, প্রত্যেকটা টপোলজি ইম্পর্টেন্ট। মেশ, বাস, ট্রি, স্টার, রিং, হাইব্রিড এই টপোলজিগুলো বর্ণনা করো। এই যে মনে করো ফর এক্সাম্পল বলো মেশ আর স্টার এগুলোর মধ্যে কোনটা সুবিধাজনক, বা বাস আর হাইব্রিড এগুলোর মধ্যে কোনটা সুবিধাজনক। ডিরেক্টলি তোমাকে বলবে না যে এটা বাস এটা হাইব্রিড, তোমাকে একটা সিচুয়েশন দিবে, তোমাকে দেখে বুঝতে হবে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে, এটা দেখে তোমাকে বুঝতে হবে যে হচ্ছে কি ঘটনা এখানে ঘটছে। আচ্ছা, আমি দেখেই হারাই গেছি, আমি মনে হয় গেছি এখানে। আচ্ছা বাট মনে হয় সবগুলো কানেক্টেড হয়েছে, হয়নি? আচ্ছা, হইলে হয়েছে, না হইলে না হয়েছে। তো তোমাকে এরকম একটা সিচুয়েশন বলবো, তো তুমি নিজে নিজে মাথার মধ্যে কল্পনা করবে যে সবগুলো কানেক্টেড হলে জানি কে, আমি পেয়ে গেলাম যে মেশ টপোলজি। তারপর আরেকটা তোমাকে দিল যে হচ্ছে একটা এরকম গাছের মতো এখান থেকে একটা এরকম বের হয়েছে একটা একটা করে, তুমি বুঝলা যে হচ্ছে ট্রি টপোলজি। তো তোমাকে যে সিনারিও দিল সেই সিনারিওতে কোনটা সুইটেবল তোমাকে আইডেন্টিফাই করে ব্যাখ্যা করতে হবে যে কেন এইটাই সুইটেবল। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি আর অসুবিধা কি এটা বর্ণনা করো। চলো আমরা পরের চ্যাপ্টারটাতে যাই, এই চ্যাপ্টারটা অনেক মজা, এখানে অনেক সহজ জিনিস। এখন চলো আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টারটা দেখি। থার্ড চ্যাপ্টারে দেখো ক নাম্বার থেকে কি টাইপের প্রশ্ন আসবে, তোমাকে ডিরেক্ট বলতে পারে যে হচ্ছে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, সংখ্যা পদ্ধতি কি, বা বাইনারি সংখ্যা পদ্ধতি কি, বা তোমাকে বললো হচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কি, যে বা যে কোনো রকম সংখ্যা পদ্ধতির কথা তোমাকে বলতে পারে, বা তোমাকে একটা বানিয়ে দিল যে হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি। এটা অবশ্য খ নাম্বারে আসার সম্ভাবনা বেশি। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, এটা খ নাম্বারে আসবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল এবং নন পজিশনাল দুটো একটু শুনো, দেখো আর কি, শুনো বলছি। বেস, বিট, চিহ্নযুক্ত সংখ্যা যে কোনো একটা দিয়ে বলবে যে কাকে বলে। রেডিক্স পয়েন্ট কি, একের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক কি, কোড কি, অ্যাস্কি কি, ইউনিকোড কি, ইবিসি ডিআইসি কি, বিসিডি কোড কি, এগুলো সব একটু দেখো। বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান ধ্রুবক কি, মৌলিক উপপাদ্য কি, 1+a = 1 অর্থ কি বলতে হতে পারে, তখন তুমি বলবা যে এটা এই ধরনের একটা যোগ হয়েছে এই সংখ্যা পদ্ধতিতে। লজিক গেট কি, সত্যক সারণী কি, ইউনিভার্সাল গেট কি, অ্যাডার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টারের মোড, এই জিনিসগুলো কি একটু দেখো। খ নাম্বার থেকে কি কি আসতে পারে দেখো, যে কোনো একটা জিনিস তোমাকে দিয়ে বললো, একটা উদাহরণ ফর এক্সাম্পল কই, এই যে 11 + 1 = 100, অথবা 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো, বা তোমাকে বললো রূপান্তর করো, বা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল যে কোনো একটা উদাহরণ, এই যে ফর এক্সাম্পল এই উদাহরণটা দিয়ে বললো যে এই যোগটা সম্ভব কিনা, তুমি বললা যে আমি জানি না যে এটা আসলে কি, এটা বাইনারিতে হয়েছে, তো তুমি দেখে বললা যে হচ্ছে বাইনারি যোগের মাধ্যমে এটা সম্ভব। দুইয়ে তোমাকে বললো যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো,
তুমি জানো না যে 3 ভিত্তিক আসলে কোনো সংখ্যা পদ্ধতি নাই, তুমি বলবা যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা। আচ্ছা, 5D কোন সংখ্যা ব্যাখ্যা করো। 5 তুমি এখন ডি দেখতেছো, দেখেই তুমি বুঝতেছো হেক্সাডেসিমাল। আচ্ছা, 3 নাম্বার দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন হয়, এটা জানতে চাইতে পারে। আবার তোমাকে বললো যে 11, এটা ভিত্তি 10, এটাকে কেন পজিশনাল বলা হচ্ছে, বা তোমাকে অন্য আরেকটা সংখ্যা দিয়ে বলে এটা কেন নন পজিশনাল, সেটাও বলা লাগতে পারে। ডিজিটাল ডিভাইসে সংখ্যা পদ্ধতির গুরুত্ব কি, এটা খ নাম্বারের জন্য পাশাপাশি ঘ নাম্বারের জন্যও গুরুত্বপূর্ণ। 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বা বিয়োগের কাজ করার মাধ্যমে ব্যাখ্যা করো, বিয়োগের কাজ যোগের মাধ্যমে ব্যাখ্যা করো। বা 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল বর্তনী করে ব্যাখ্যা করো, সরল করে ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক করলে শুধু সংখ্যার পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। ইউনিকোড বা সকল ভাষার সমন্বিত কোড, বা 8 বিটের কোড, 4 বিটের কোড, আলফা নিউমেরিক কোড, বাইনারি ভার্সেস বিসিডি বা অ্যাস্কি ইউনিকোড, এগুলো যে আলফা নিউমেরিক কোড বা ইউনিকোড বাংলা ভাষা বুঝে, এই জিনিসগুলো তোমাকে দিয়ে বলতে পারে যে ব্যাখ্যা করো। 1 + 1 + 1 = 1 ব্যাখ্যা করো, বা তোমাকে বললো 1 + 1 = 0, বা 1 + 1 = 10, 1 + a = 1, p + 1 = 1, এই জিনিসগুলো তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। বা বাইনারি আর বুলিয়ান যোগ, এই জিনিসটা যে এক না, সেটাও ব্যাখ্যা করার জন্য খ নাম্বারে দিতে পারে। সরল করতে দিতে পারে, বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক যে এক না, এটা ব্যাখ্যা করতে দিতে পারে। ডি মর্গান উপপাদ্য যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ করে, ব্যাখ্যা করো। আচ্ছা, বা তোমাকে বলতে পারে যে ভাগ বা বিয়োগ করার সময় সে আসলে গুণ বা যোগ করে, এটাও বলতে পারে। বা ভাগ বা বিয়োগ করতে পারে না, এরকম সিচুয়েশন দিতে পারে। 2 চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে তোমাকে দেখাতে দিতে পারে। সত্যক সারণীর মাধ্যমেও ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করা তোমার পরীক্ষায় আসতে পারে। আরো দেখো যে 4 ইনপুটের অর গেট বাস্তবায়নের জন্য কয়টা, 4 ইনপুটের নাম্বারটা দেখো 4 বা 3ও তোমাকে দিতে পারে, 5 দিবে না, 5 একটু বেশি বড়। অর গেট বাস্তবায়নের জন্য কয়টা নর গেট প্রয়োজন, বা 5 ইনপুটের জন্য অ্যান্ড গেট বাস্তবায়নে কতটি ন্যান্ড গেট প্রয়োজন, বা ন্যান্ড গেট দিয়ে অর গেট দেখাও, বা এক গেট দিয়ে আরেক গেট দেখানো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সর্বজনীন গেটগুলো একটু বিশেষভাবে দেখে যেও। ন্যান্ড বা নর গেটের সকল ইনপুট যদি একই হয় তাহলে সেটা মৌলিক গেট, ব্যাখ্যা করতে বলতে পারে। চিত্রটি যৌক্তিক, যে কোনো একটা চিত্র তোমাকে দিল, সেই চিত্রটি যৌক্তিক যোগ বা যৌক্তিক গুণের প্রতিনিধিত্ব করে। গেট কোনো একটা সমন্বিত বর্তনী বা আউটপুট ইনপুট যৌক্তিক বিপরীত, ব্যাখ্যা করো। এই ধরনের সিচুয়েশনও পরীক্ষায় আসতে পারে। অর গেটের তুলনায় এক্স অর গেট কেন বেশি সুবিধার, ব্যাখ্যা করা লাগতে পারে। ন্যান্ড আর নর গেট সর্বজনীন গেট, ব্যাখ্যা করো। এক্স অর সকল মৌলিক গেটের সমন্বয়ে গঠিত লজিক গেট, ব্যাখ্যা করো। মানে গেটগুলো একটু বিশেষ করে দেখে যেও। আর এর মধ্যে যদি ইউনিভার্সাল গেট হয় তাহলে তো কোনো কথাই নাই, ইউনিভার্সাল গেটগুলো একদম এই চ্যাপ্টার থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট। ঘতে দেখো, যে কোনো রকম সংখ্যা পদ্ধতির রূপান্তর, বা তোমাকে বললো যে প্রচলিত পদ্ধতিতে রূপান্তর করো। প্রচলিত পদ্ধতি কি, প্রচলিত পদ্ধতি হলে আসলে ডেসিমাল। আচ্ছা, তারপরে দেখো বেজ নির্ণয় করতে দিতে পারে। এখান থেকে তোমাকে বেজ, এটার বেস বের করতে দিল যে 120-এর বেসটা কত, এখানে 66-এর 10, আর তাহলে 120-এর কত। সংখ্যার যোগ দিতে পারে। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা বা যোগের মাধ্যমে বিয়োগ করা, পার্থক্য নির্ণয় করা, এগুলো দিবে। সত্যক, মানে এখান থেকে আসলে ঘয়ের প্রশ্ন খুবই সহজ আসে, এটাই হচ্ছে সুবিধা। 10-এ 10 পাওয়াটা মানে মুখের কথা আর কি, এখানে একরকম আমার কাছে তাই মনে হয়েছে যে একদমই সহজ। সত্যক সারণী তৈরি করতে দিতে পারে। সরলীকরণ করো, বা সরলীকরণের ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে এটা যাচাই করো, বা কোন গেটের সমতুল্য সেটা নির্ণয় করো। সত্যক সারণী থেকে সমীকরণ লিখো এবং সরলীকরণ করো। সমীকরণ লিখে তারপরে তুমি সরলীকরণ করবা, বা চিত্র থেকে সমীকরণ লিখে তারপরে সরলীকরণ করো। মৌলিক গেট ব্যবহার করে সমীকরণ বা সত্যক সারণী বাস্তবায়ন করো। আরও আসতে পারে যে সর্বজনীন গেট বা নর গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন, বা ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করা, বা প্রদত্ত যে এই গেটটা দেওয়া থাকবে সেটা যে সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে সেটা দেখাও, বা ইনপুট আউটপুট অপরিবর্তিত রেখে মাত্র একটা গেট ব্যবহার করে বর্তনী প্রতিস্থাপন করো, মানে যা ছিল তাই তোমার ধরো ফর এক্সাম্পল হয়ে গেল হচ্ছে তোমার এরকম হয়ে গেল এটা। আচ্ছা, অ্যান্ড এবং এক্সঅর গেট ব্যবহার করে একটি হাফ অ্যাডার প্রস্তুত করো, বা নর গেটের মাধ্যমে একটা হাফ অ্যাডার প্রস্তুত করো। আসার মতো ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু বরং ট্রিকি হতে পারে যেহেতু একটু কম প্র্যাকটিস করা হয়। আবার ফুল অ্যাডার সার্কিট তোমাকে বিশ্লেষণ করতে দিতে পারে, বা হাফ অ্যাডারের ইনপুট যদি 3টা হয় তাহলে যে সার্কিটটা হবে সেটা বিশ্লেষণ করো, বা অ্যাডারের সত্যক সারণী বা সমীকরণ তোমাকে বিশ্লেষণ করতে দেয়া হতে পারে।
আর কয়েকটা প্রশ্ন আসতে পারে যে দেখো অ্যানালিটিক্যাল প্রশ্ন, যে কম্পিউটারের ডিজাইনে কেন বাইনারি ব্যবহার করা হয়, বা 4 বিটের রিপল কাউন্টার আসবে না, কাউন্টার আসার চান্স কম। আচ্ছা, যোগের জন্য হাফ অ্যাডারের সক্ষমতা যাচাই করো, বা ফুল অ্যাডার তৈরি করো, হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের মধ্যে কোনটি যোগের জন্য বেশি উপযোগী সেটা ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় দেখো একদমই ইজি, এখান থেকেও 10-এ 10 পাওয়া একদমই সহজ। ক নাম্বারে দেখো জ্ঞানে আসতে পারে যে ওয়েব পোর্টাল কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, হোম পেজ কি, এই টাইপের প্রশ্ন। আবার আসতে পারে এইচটিটিপি এর পূর্ণরূপ কি, এইচটিটিপি কি, ইউআরএল এর পূর্ণরূপ কি, ইউআরএল কি, ট্রিপল এর পূর্ণরূপ কি, ট্রিপল কি, এগুলো প্রশ্ন। আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম কি। আচ্ছা, ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল এর সিনট্যাক্স, অ্যাট্রিবিউট বা এইচআর ট্যাগ, এই প্রত্যেকটা জিনিস তোমাকে দিয়ে বলা যেতে পারে যে এটা কি। হাইপারলিংক কি, ওয়েব হোস্টিং কি, ওয়েব সার্ভার কি, ওয়্যারফ্রেম কি। সো জ্ঞান থেকে আসার মতো প্রশ্ন এগুলোই। অনুধাবন দেখো, ওয়েবসাইট আর ওয়েব পেজ যে এক না, এই দুইটার মধ্যে তুলনা করো। আবার ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার মনে করা হচ্ছে গুগল ক্রোম, এটা একটা ওয়েব ব্রাউজার। আর হচ্ছে সার্চ ইঞ্জিন কি, গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে সার্চ, মানে গুগলটা বেসিক্যালি একটা সার্চ ইঞ্জিন, ওরা আবার যে ওয়েব ব্রাউজার আছে সেটাকে আমরা বলি ক্রোম, গুগল ক্রোম। ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো এগুলো। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, বা তোমাকে এই ডাইনামিক ওয়েবসাইট না দিয়ে বলবে যে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। ডোমেন নেম অদ্বিতীয় বা ইউনিক, আর কোথায় দুইটা ডোমেন নেম কোনোভাবেই ম্যাচ করতে পারে না, বা ডোমেন নেমের গুরুত্ব কি, ডোমেন নেম হচ্ছে আইপি অ্যাড্রেসের পরিপূরক, ব্যাখ্যা করো। বা কোনটা আইপি অ্যাড্রেস নাকি ডোমেন নেম, কোনটা ব্যবহার করা সুবিধাজনক, ব্যাখ্যা করো। বা তোমাকে বললো যে www.halkenstein.com, এটা ব্যাখ্যা করো, দিতে পারে পরীক্ষা। হালকেনস্টাইন দিবে না, কিছু একটা দিবে। এইচটিএমএল সুবিধা কি, এইচটিএমএল এর গুরুত্ব কি, এইচটিএমএল যে প্রোগ্রামিং ভাষা না, আবার এইচটিএমএল যে হচ্ছে কেস সেন্সিটিভ ভাষা না, তুমি এমনিও লিখতে পারতেছো, আবার তুমি হচ্ছে এমনিও লিখতে পারতেছো যে হচ্ছে এই যে কেস সেন্সিটিভ না, ছোট হাত বড় হাত ম্যাটার করে না, ব্যাখ্যা করো। এইচটিএমএল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় কিন্তু লেখা জরুরি, ব্যাখ্যা। এই যে একদম শুরুতে যে আমরা এটা দেখি যে ডক টাইপ এইচটিএমএল, এটা বা এটা লেখার প্রয়োজনীয়তা কি, বাংলা লেখার জন্য কি প্রয়োজন, এটা বলা লাগতে পারে। বিভিন্ন ট্যাগ তোমাকে স্পেসিফিক করে দিল যে হচ্ছে এই ট্যাগটা দিয়ে কি করে, এই ট্যাগটা দিয়ে কি করতে হচ্ছে, এই ট্যাগটা দিয়ে কি করতে হচ্ছে, বা এই ট্যাগটা দিয়ে কি করতেছো এটা তুমি ব্যাখ্যা করো, এই ট্যাগটা দিয়ে তুমি কি করতেছো ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। বা স্পেসিফিকলি দেখো ফন্ট ট্যাগ, ইমেজ, ব্রেক, হাইপারলিংক, টেবিল বা টেবিল ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কেন, ইমেজ কেন একটা এমটি এলিমেন্ট, বা ট্যাগের গুরুত্ব কি, 4টা ফরম্যাটিং ট্যাগের ব্যবহার উল্লেখ করো। তোমাকে নিজেও বলতে পারে যে তুমি নিজে 4টা ফরম্যাটিং ট্যাগ বলো। ওয়েবসাইট পাবলিশিং বা ওয়েব হোস্টিং কি, ব্যাখ্যা করো, বা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। গ নাম্বার, এখানে আসলে তেমন একটা প্রশ্ন নাই। দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এই 5টা টাইপের। ওয়েবসাইট হায়ারার্কিক্যাল, ট্রি বা সিকোয়েন্স, লিনিয়ার, হাইব্রিড, এগুলো ব্যাখ্যা করো। বা ডেটা পরিবর্তনশীল ওয়েবসাইট মানে হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট কিভাবে বানানো যায়, আর একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে কিভাবে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করা যায়, এরকমের প্রশ্ন। ওয়েবসাইট পাবলিশিং এর বিভিন্ন ধাপ আসতে পারে, বিভিন্ন রকম ধাপ আসতে পারে। আর দেখো এই যে এটা 4 নাম্বার, এখান এই যে এই প্রশ্ন এসে বসে আছে, এই প্রশ্ন এসে বসে আছে, সব বোর্ডে আসছে কি, লিস্ট, টেবিল, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেবিল, ছবি, হাইপারলিংক, এগুলোর কোড লেখো, বা হচ্ছে বেসিক যে ফরম্যাটিং ট্যাগ আছে সেগুলো সম্পর্কে লিখো। আর কি, বিভিন্ন ট্যাগগুলো বিশ্লেষণ বা সেগুলোর গুরুত্ব আলোচনা করো, বা লেআউট বর্ণনা করো। এই 4 নাম্বার প্রশ্ন, এই 4 নাম্বার প্রশ্নটা এসে একদম বসে আছে। 5 নাম্বার দেখো, এই চ্যাপ্টারটা একটু ট্রিকি, কিন্তু কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে 10-এ 10 তোলা খুবই সম্ভব। যারা একটু মোটামুটি এফোর্ট দিয়ে এই চ্যাপ্টারটা পড়বা তারা 10-এ 10 তুলতে পারবা। আচ্ছা, প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, মেশিন ভাষা কি, অ্যাসেম্বলি ভাষা কি, বা ইংরেজিতেও দিয়ে দিতে পারে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। কম্পাইলার কি, অনুবাদক প্রোগ্রাম কি, অ্যাসেম্বলার কি। বাগ কি, ডিবাগিং কি, অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, হেডার ফাইল কি, ফরম্যাট স্পেসিফায়ার কি। রান টাইম এরর কি, সিনট্যাক্স এরর কি। ফ্লোট ডেটা টাইপ কি, চলক কি, ধ্রুবক কি। সংরক্ষিত শব্দ বা সি ভাষার কিওয়ার্ড কি, এক্সপ্রেশন কি। লুপ, কন্ট্রোল স্টেটমেন্ট, ফাংশন, অ্যারে, কম্পিউটার কোড, সুডো কোড, এগুলো। আচ্ছা, আর একটু মনে হয় ছিল না, এগুলো যদি পড়ো তাহলে এখান থেকে আসলে ক নাম্বারে আর আটকাবে না। দেখো এখানে আসলে অনেকগুলো, তোমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা, বাট এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই খুবই কম। অনুধাবনমূলক অংশের জন্য দেখো, অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নত কেন,
বা লো লেভেল ভাষার দুর্বলতা হাই লেভেল ভাষার উৎপত্তির কারণ, মানে আগেরটা খারাপ ছিল দেখেই নতুনটা আমরা বানাইছি। আচ্ছা, ব্যাখ্যা করো। বা যান্ত্রিক ভাষাকে কেন লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা বলা হয়। বা 0 ও 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। বা কোনো ভাষায় প্রোগ্রাম লিখলে, কোন ভাষায় প্রোগ্রাম লিখলে কম্পিউটার বুঝতে পারে না বা বুঝতে পারে ব্যাখ্যা করো। সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে ভিন্নতা কি, বা সি কেন মধ্যস্তরের ভাষা, এ ধরনের প্রশ্ন আসতে পারে। ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার কেন ভালো, বা কম্পাইলার চেয়ে ইন্টারপ্রেটার কেন বেশি বন্ধুভাবাপন্ন ব্যাখ্যা করো। বা এগুলোর মধ্যে কি পার্থক্য আছে সেটা ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রোগ্রামে যে 3টা অংশ থাকে, অংশগুলো ব্যাখ্যা করো, বা তোমাকে স্পেসিফিক করে দিতে পারে এই অংশটা ব্যাখ্যা করো। ডিবাগিং বা ডকুমেন্টেশন কেন করতে হয়, ডিবাগিং ডকুমেন্টেশন কেন করতে হয়, বা সরি এটা 2বার আসছে, আচ্ছা সরি। অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্তই, অ্যালগরিদমটা কেন কোডিং এর আগে তুমি করতেছো এটা ব্যাখ্যা করো। বা অ্যালগরিদম আর ফ্লো চার্টের মধ্যে পার্থক্য কি, সুডোকোড প্রোগ্রামের ভাষা নয়, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, math.h এই ফাইলটা ব্যাখ্যা করো। সি যে একটা কেস সেন্সিটিভ ভাষা, দেখো আমরা একটু আগেই দেখলাম যে HTML কেস সেন্সিটিভ না, এটা ব্যাখ্যা করো। এটাও আসতে পারে, সেম ভাবে তোমার আসতে পারে যে সি একটা কেস সেন্সিটিভ ভাষা, এটা ব্যাখ্যা করো। সি ভাষায় কোনো কোন হেডার ফাইল ব্যবহার করা হয়, বা কোন ফাংশনটি অবশ্যই লাগবে সেটা, বা মেইন এই ফাংশনের গুরুত্ব লিখো, বা বিভিন্ন ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট ব্যাখ্যা করো। ফর এক্সাম্পল তোমাকে বললো স্ক্যানএফ এটা তোমাকে দিয়ে দিল, পড়তে আমি ভুলে গেছি পড়তে। আচ্ছা, অ্যাম্পারসেন্ট এফ দিয়ে এটা তুমি দিলা যে অ্যান্ড এ, বা আবার ধরো স্ক্যানএফ অ্যাম্পারসেন্ট ডি, এটা দিয়ে তুমি বলছো যে অ্যান্ড এ, এরকম ভাবে। সেম ভাবে এরকম দেখো আরো কয়েকটা স্যাম্পল। বা শেষে তোমাকে বলছো যে শেষে কেন রিটার্ন 0 লেখা হয়, শেষে কেন রিটার্ন 0 লেখা হয় এটার কারণ ব্যাখ্যা করো। বা x = y + i এটা ব্যাখ্যা করো। এখান থেকে অনুধাবনে আসার মতো কিন্তু অনেক প্রশ্ন, এখানে অনুধাবনে আসার মতো অনেক প্রশ্ন। চলকের নামকরণের নিয়ম আছে, কি কি নিয়ম, কোনটার জন্য কি হবে সেটা ব্যাখ্যা করো। সি ভাষার 1 নাম্বার সঠিক চলক নয়, এই যে 1 এবং নাম্বার কেন সঠিক না, বা চলকের নামে কেন আন্ডারস্কোর ব্যবহার করা যাবে নাকি যাবে না সেটা ব্যাখ্যা করো। লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি, এগুলোর মধ্যে তুলনা করা আসতে পারে। ইন্টিজারের পরিবর্তে কখন তোমাকে লং ইন্টিজার ব্যবহার করতে হবে ব্যাখ্যা করো। লজিক্যাল অপারেটর মানে কি, এটা ব্যাখ্যা করো। সি ভাষায় কোন ফাংশন ব্যবহার করা হয়, সিতে কোন ফাংশন ব্যবহার করা হয়, সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো। বা আউটপুট ফাংশন বলতে তুমি কি বুঝো সেটা ব্যাখ্যা করো। ফর লুপ আর ডি লুপ এগুলোর মধ্যে কোনটা ব্যবহার করা সহজ ব্যাখ্যা করো। অ্যারে আর চলক দুইটা জিনিস যে এক না, এটাও ব্যাখ্যা করা আসতে পারে। ইন্টিজার মার্ক 3 4 এটা ব্যাখ্যা করো, বা মার্ক 5 4। /n এবং /r এর ব্যবহারিক জিনিস ব্যবহারটাকে তুলনা করে দেখাও, বা তোমাকে বলো i++ এবং ++i এটা ব্যাখ্যা করো। বা অন্য কোনো লেটার দিয়ে, ফর এক্সাম্পল ধরো কে টা দিল যে k++ এবং ++ কে ব্যাখ্যা করো। গ নাম্বার আসলে এখানে খুব বেশি প্রশ্ন নাই, দেখি একটু, এই দুইটা পেজ 9টা টাইপের, কি অনুবাদক প্রোগ্রাম আর কম্পাইলার ব্যাখ্যা করো, বা কম্পাইল ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা ভালো কোনটা সুবিধাজনক ব্যাখ্যা করো। মেশিন ভাষা আর অতি উচ্চ স্তরের ভাষা এগুলোর মধ্যে কোনটা ভালো, তোমাকে বললো যে প্রবাহ চিত্র আঁকো, প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট আঁকো, বা ধাপগুলো পর্যায়ক্রমে দেখাও, ধাপগুলো পর্যায়ক্রমে দেখা মানেও তোমাকে ফ্লো চার্ট আঁকতে হবে। জোড় বিজোড় নির্ণয়ের ফ্লো চার্ট তোমাকে দিতে পারে, অ্যালগরিদম লিখতে দিতে পারে, বা জোড় বিজোড় নির্ণয়ের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম দিল, বা বিভাজনের অ্যালগরিদম দিল, বিভাজনের অ্যালগরিদম দিল, বা অ্যালগরিদমের চেয়ে কেন ফ্লো চার্ট ভালো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হতে পারে। তাপমাত্রা দেখো, এই যে সি প্রোগ্রাম, এই যে এটা আসলে গ ঘ নাম্বারের জন্য একদম প্রায়োরিটি, গ ঘ। এই যে গ নাম্বারের জন্য বেসিক্যালি 3 আর 4, গ ঘ নাম্বারের জন্য গ আর ঘ, এটার জন্য গ ঘ না, এটা আসলে গ নাম্বারের জন্য, এটা ঘ নাম্বারের জন্য, যে কোনটা আছে কোনটা ভালো। আচ্ছা দেখো, তাপমাত্রা রূপান্তরের সি প্রোগ্রাম, গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, গড় নির্ণয়ের, যোগফল বা বিয়োগফল, জোড় বিজোড় নির্ণয়, বা হচ্ছে পৃথক করে বলতে পারে যে একবার জোড় নির্ণয় একবার বিজোড় নির্ণয়ের বা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। আচ্ছা, এন সংখ্যক বার প্রদর্শনের প্রোগ্রাম, ধারার ফলাফল প্রদর্শনের প্রোগ্রাম, রানের তুলনা রান এই দুটার তুলনার সি প্রোগ্রাম, বিভাজনের প্রোগ্রাম, অ্যারের সাহায্যে যোগফল। এই দেখো লুপগুলো একটু দেখে যাও, ডু লুপ দিয়ে প্রোগ্রাম, হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রাম, ফর লুপ দিয়ে প্রোগ্রাম, ডু হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রাম। আচ্ছা, আবার কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম, এটাও তোমাকে একবারে স্পেসিফাই না করে বলো যে কন্ডিশনাল স্টেটমেন্ট দিলেই হচ্ছে। ফর লুপের গঠন, কিভাবে প্রোগ্রাম লিখলে সঠিক ক্রমে আসবে সেটা ব্যাখ্যা করো। আর কি বিভিন্ন অপারেটরের ব্যবহার, অ্যাসাইনমেন্ট বা রিলেশনাল বা অ্যারিথমেটিক, যে কোনো ধরনের যে অপারেশনগুলো থাকবে, অপারেটরগুলো থাকবে, সেগুলোর ব্যাখ্যা করতে হতে পারে। চ্যাপ্টার 6 খুবই সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার,
আর অনেকের জন্য খুব নতুন একটা চ্যাপ্টার, কারণ দীর্ঘদিন পরে কিন্তু এই চ্যাপ্টার 6 আবার ব্যাক করলো, দীর্ঘদিন পরে কিন্তু চ্যাপ্টার 6 আবার ব্যাক করলো, এবং টিচাররা যেহেতু অনেকদিন চ্যাপ্টার 6 থেকে প্রশ্ন করে নাই, তাদের হাতটা একদম নিষ্পিস করতেছে যে এখন তারা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে প্রশ্নটা করবে। দেখো ক নাম্বারের জন্য আসলে তেমন খুব একটা প্রশ্ন নাই এই চ্যাপ্টার থেকে। আরডিবিএমএস কি, আরডিবিএমএস কি আসতে পারে, ডিডিএল এর পূর্ণরূপ কি আসতে পারে, সিকল, এসকিউএল, এটাকে অনেক সময় সিকল আমরা বলি, যে সিকল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ডেটাবেস কি, কম্পোজিট প্রাইমারি কি, আর হচ্ছে এনক্যাপসুলেশন কি। অনুধাবনে আসলে এই কয়টাই প্রশ্ন, না এই কয়টাই না, এই কয়টাই। দেখো প্রয়োগে উচ্চতর দক্ষতায় কয়েকটা প্রশ্ন একটু বেশি। ফিল্ড কি আর রেকর্ড কি, ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য কি তুলনা করতে হতে পারে। ডেটাবেস এনক্রিপশন বলতে কি বুঝো, বা ডেটার নিরাপত্তায় এনক্রিপশন একটা কার্যকরী পদ্ধতি বা একটা ভালো পদ্ধতি, এটা ব্যাখ্যা করো। আরডিবিএমএস এর বৈশিষ্ট্যগুলো কি সেগুলো বর্ণনা করো। ইন্ডেক্সিং এর তুলনায় সোর্টিং এ কেন বেশি মেমোরি দরকার হয়, বা ডেটাবেসে কেন ইন্ডেক্সিং করা হয়, আর ইন্ডেক্সিং ও সোর্টিং এর মধ্যে কোনটা তুলনামূলকভাবে সহজ সেটা আলোচনা করো। ডেটাবেসে ডেটা ইনপুট ও খোঁজার জন্য সিকল সিনট্যাক্স লিখো। ফরেন বলতে কি বুঝো, ফরেনের বৈশিষ্ট্য আলোচনা করো। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, বা তোমাকে যে কোনো ধরনের রিলেশনশিপই তোমাকে দিয়ে বলো যে এই রিলেশনশিপটা ব্যাখ্যা করো, বা এই রিলেশনশিপ বলতে কি বুঝো উদাহরণ সহ আলোচনা করো। গ ঘ নাম্বারের জন্য তুমি দেখো এখানে বেশ কয়েকটা টাইপের প্রশ্ন হতে পারে। এখানে কয়টা, এখানে আছে 5টা টাইপ, আর এই পেজে আছে 3টা, 2টা, 7টা। আচ্ছা দেখো, ডেটাবেস টেবিলের যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোর ডেটা টাইপ, তোমাকে একটা ডেটাবেস টেবিল উপরে দেওয়া আছে, তারপরে তোমাকে বলো যে এই ফিল্ডের ডেটা টাইপটা বর্ণনা করো। 4-5টা ধরো থাকতে পারে খুব বেশি হলেও। উদ্দীপকে বর্ণিত কলেজের শিক্ষার্থীদের ডেটা সংরক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় ফিল্ডগুলো শনাক্ত করে ডেটা টাইপ বর্ণনা করো। বেসিক্যালি এই প্রশ্নটাই, যে তোমাকে কোনটা কোনটা লাগবে সেটা ডেটা টাইপটা বর্ণনা করো। তথ্য খোঁজার জন্য এই একটা ব্যক্তি তার কি, সে কি কৌশল ব্যবহার করলো, সেই কৌশলটা তোমাকে বর্ণনা করতে হতে পারে। গ নাম্বারের জন্য খুবই ভালো প্রশ্ন আসবে। 2টা টেবিল দেওয়া আছে, এই 2টা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ হতে পারে ব্যাখ্যা করো, বা টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। বা উদ্দীপকে যে 2টা টেবিল, এই 2টা টেবিলের মধ্যে ফর এক্সাম্পল মেনি টু মেনি রিলেশনশিপ হবে না, তার সাপেক্ষ যুক্তি দাও। বা ধরো 1 টু মেনি রিলেশনশিপ হবে, এটার জন্য যুক্তি দাও। বা মেনি টু 1 হবে বা হবে না, এটা কেন হবে না যুক্তি দাও। উদ্দীপকে 2টা উদ্দীপক থাকবে, উদ্দীপকে উল্লেখিত ফিল্ড দিয়ে শিক্ষার্থীর একটা ডেটাবেস তৈরির প্রক্রিয়া বর্ণনা করো, সিমিলার টু দিস ওয়ান। কোনো দুটি রেকর্ড সংযোজন করার জন্য সিকল কমান্ড লিখে ব্যাখ্যা করো, বা উদ্দীপকে টেবিলটি তৈরি করার জন্য তোমাকে একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের জন্য তোমাকে সিকল কমান্ড লিখতে বলতে পারে, বা সিকেলের বেসিক স্ট্রাকচার ব্যাখ্যা করো এবং উদাহরণ দাও। লাস্ট, এটা ঘ নাম্বারের জন্য খুবই ভালো একটা প্রশ্ন। কি প্রশ্ন বলছে যে সিকল ল্যাঙ্গুয়েজের সুবিধাসমূহ আলোচনা করো, বা ডেটাবেজের ব্যবহার আলোচনা করো, বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কি কাজ সেটা তুলনামূলক আলোচনা করো। তো ভাই আমার মনে হয় যে অনেক ডিটেইল বলে ফেলেছি, এর বাইরে থেকে প্রশ্ন লিটারেলি আসার সম্ভাবনা নাই। এগুলোর ভেতরেও কোন কোন জায়গা থেকে আসার সম্ভাবনা বেশি আমি তো একটু মার্ক করলাম, আর একটু বলে দিই। যেমন দেখো এই যে এটা গ নাম্বারে আসছে, এই প্রশ্নটা গ নাম্বারে আসছে, নিশ্চিত আসছে এই প্রশ্নটা গ নাম্বারের জন্য। আবার দেখো হচ্ছে এই যে এটা ঘ নাম্বারে আসছে, এই যে গ আর ঘতে আমি দেখো এই প্রশ্ন বলেই দিলাম, এই চ্যাপ্টারে এটা গ এটা ঘ, মানে বেশিরভাগ বোর্ডে, অলমোস্ট 2-1টা বোর্ড ছাড়া সব বোর্ডে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসবে, গতে এটা আর ঘতে এটা। অনুধাবন আর জ্ঞানের প্রশ্ন তো আমি দেখিয়ে দিলাম। সো ভাই আমার মনে হয় যে তোমাদের আসলে এখন চিন্তা করবার কিছু নাই, আইসিটিতে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি প্রেশারের কিছু না। বাট স্টিল তোমার যদি মনে হয় যে তুমি একা একা কাভার করতে পারতেছো না, তুমি অল্প সময় যদি কাভার করতে চাও, তানভীর স্যার ইজ এ লেজেন্ড মানে আইসিটির জন্য, তুমি অবশ্যই ইবিআই রিভিশন প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো। আর ভাই তোমার যদি মনে হয়, আমি যেটা আগেই বললাম যে শুধু আইসিটি না ভাই, আমার সব সাবজেক্টেরই প্রিপারেশনের অবস্থা খারাপ, আমার অন্য সাবজেক্টেও দুর্বলতা আছে। ইভেন ধরো হচ্ছে যে সাবজেক্টগুলোতে একটু কম অ্যাভেলেবল রিসোর্সেস, ফর এক্সাম্পল এগ্রিকালচার বা সাইকোলজি বা স্ট্যাট, এই টাইপের যে সাবজেক্টগুলো, সেগুলো নিয়েও আসলে তোমার চিন্তা করবার কিছু নাই। তুমি তোমার গন্তব্য কোথায়, আমাদের এইচএসসি আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে। সো ভাই দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হাফেজ ফ্যামিলির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।